কঠোর নিরাপত্তায় কেরানীগঞ্জের নতুন কারাগারে নেওয়া হলো কেন্দ্রীয় কারাগারের বন্দীদের। কারাগারকে ঘিরে কোনো সিন্ডিকেট গড়ে তুলতে দেয়া হবে না বললেন আইজি প্রিজন। জঙ্গি দমনে বিশেষ নির্দেশনা দিয়ে শেষ হলো 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। মামলা পরিচালনায় জটিলতা সৃষ্টি হলে আইন মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ। 10 বছরেও শেষ হয়নি বিস্ফোরক মামলায় গ্রেফতার শায়খ আব্দুর রহমানের ছেলে সহ 4 জঙ্গির বিচার। সাক্ষী হাজির করতে না পারায় কারণ বলছেন আইনজীবীরা। সারা দেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট, দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। এবং গত 1 দশকে সুন্দরবনে আশঙ্কাজনক হারে কমেছে বাঘের সংখ্যা। হুমকির মুখে প্রাণীটির অস্তিত্ব। বাঘ দিবসে দেশের বিভিন্ন স্থানে র্যালি। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার। কঠোর নিরাপত্তায় ভোর থেকে নাজিম উদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে 6511 বন্দীকে নেওয়া হয়েছে কেরানীগঞ্জে। 1788 সালে নির্মিত লাল দালান খ্যাত এই কারাগারটিকে আগামীতে জাদুঘর হিসেবে গড়ে তোলা হবে। প্রায় 228 বছরের পুরনো অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই লাল দালানের অধ্যায় শেষ হলো। শুক্রবার ভোরের আলো ফোটার পরপরই শুরু হয় পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জে স্থাপিত এশিয়ার সবচেয়ে বড় কারাগারে বন্দীদের স্থানান্তর। 20 দফায় এক একটি বহরে নেওয়া হয় আসামিদের। প্রিজন ভ্যানের নিরাপত্তা বেষ্টনীর সঙ্গে প্রস্তুত ছিল ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সও। বন্দি স্থানান্তরকে ঘিরে নেয়া নিরাপত্তা ব্যবস্থার নেতৃত্বে ছিল পুলিশ। পুরান ঢাকা থেকে কেরানীগঞ্জ পর্যন্ত রাস্তার মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। সহায়তা করে র্যাব ও বিজিবি। নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল। আমরা এই বিষয়টা অনেক গুরুত্বের সাথে নিয়েছি এবং যাতে করে কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত না হয় এবং কোনোভাবেই নাশকতা সৃষ্টি করতে কেউ না পারে, সেজন্য আমরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগার থেকে নারী বন্দীদের আগেই গাজীপুরের কাশিমপুর কারাগারে সরিয়ে নেওয়া হয়। এছাড়া বিভিন্ন স্পর্শকাতর মামলার দণ্ডপ্রাপ্ত কয়েদিদের আগেই স্থানান্তর করা হয় বলে জানায় কারা কর্তৃপক্ষ। দীর্ঘদিন পুরাতন ঢাকার এই ঘিঞ্জি এরিয়ার মধ্যে থাকার কারণে অনেক ধরনের সিন্ডিকেট ডেভেলপ করেছিল। সেটা আমরা আশা করছি যে কেরানীগঞ্জে স্থানান্তরিত হলে সেই সিন্ডিকেটটা ভেঙে যাবে। বলা হয়ে থাকে কারাগার বা বন্দিশালা নয়, সংশোধনাগার হিসেবে গড়ে তোলা হয়েছে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরের এই কেন্দ্রীয় কারাগারটিকে। শুধু সংশোধনাগারই নয়, সংশোধিত হয়ে মানুষগুলো ফিরবে স্বাভাবিক জীবনে, এমনটাই প্রত্যাশা সবার। নবনির্মিত এই কারাগারও প্রস্তুত ছিল বন্দীদের বরণ করে নিতে। একে একে তালিকাভুক্ত করে ভেতরে ঢোকানো হয় তাদের। শুক্রবার সকাল থেকে বিরামহীনভাবে 6511 জন বন্দী স্থানান্তর প্রক্রিয়া শেষ হয় রাত 10:30টায়। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে বিশেষ নির্দেশনা দেওয়ার মধ্য দিয়ে শুক্রবার শেষ হলো জেলা প্রশাসক সম্মেলন। সম্মেলন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। 4 দিনব্যাপী সম্মেলনের শেষ দিন 8 মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা বৈঠক করেন জেলা প্রশাসকদের সঙ্গে। প্রতিটি আলোচনায় প্রাধান্য পেয়েছে জঙ্গিবাদ ইস্যু। এছাড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও নির্দেশনা দেওয়া হয়। মাঠ পর্যায়ে প্রশাসনকে গতিশীল করতে 26 জুলাই ঢাকায় শুরু হয় 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সম্মেলনে 38টি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা বৈঠক করেন জেলা প্রশাসকদের সঙ্গে। এবারের সম্মেলনে সারা দেশে জঙ্গি ও সন্ত্রাস দমনে জেলা প্রশাসকদের তৎপর হওয়ার বার্তা দেওয়া হয়। সম্মেলনের শেষ দিনে বৈঠক শেষে তথ্যমন্ত্রী বলেন, এবার প্রাধান্য পেয়েছে জঙ্গি ও সন্ত্রাস দমনের বিষয়টি। এ সংক্রান্ত মামলা পরিচালনায় জটিলতা সৃষ্টি হলে আইন মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী। গণপ্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে জেলা প্রশাসকগণ জঙ্গি দমনের যুদ্ধ, উন্নয়নের যুদ্ধ, সুশাসনের যুদ্ধ, এই 3 যুদ্ধে যথাযথ ভূমিকা রাখা তার সাংবিধানিক কর্তব্য। আমাদের এবং বিশ্বের যে একটা সমস্যা জঙ্গিবাদ, সেইটার ব্যাপারে আইন মন্ত্রণালয়ের একটা সেলের কথা বলেছি যে ওনারা যদি মনে করেন প্রসিকিউশন থেকে বিচার বিভাগকে ঠিক মতো সহায়তা করা হচ্ছে না, তাহলে জেলার অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে ওনারা যেন আমাদেরকে তাৎক্ষণিক সেই সেল
খবর দেন, আমরা ব্যবস্থা গ্রহণ করব। নদী দূষণ ও দখল রোধে জেলা প্রশাসকদের কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন নৌ পরিবহন মন্ত্রী। অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের ফলে নদীর যে গতি প্রবাহ বিঘ্নিত হচ্ছে, নদীর পাড় ভাঙছে, বাড়িঘর ভেঙে যাচ্ছে, ফলে এইটা যাতে না করতে পারে সেই ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হলো। সম্মেলন শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে জেলা প্রশাসকদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সমস্ত মানুষকে সাথে নিয়ে তাদেরকে সেন্সিটাইজ করে এই জঙ্গিবাদ এবং সন্ত্রাসকে মোকাবেলা করতে হবে। 4 দিনব্যাপী সম্মেলনে জেলা প্রশাসকদের দেয়া 288টি প্রস্তাবের উপর আলোচনা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 10 বছরেও শেষ হয়নি কুমিল্লায় অস্ত্র ও বিস্ফোরক সহ গ্রেফতার শায়খ আব্দুর রহমানের ছেলে নাবিল সহ 4 জঙ্গির বিচার। এতে ক্ষোভ প্রকাশ করে মামলা দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন নাগরিক সমাজের নেতারা। জেলার এপিপি জানালেন, সাক্ষী ও আসামি হাজির করতে না পারায় ধীর গতিতে চলছে বিচার। পুলিশ বলছে, তদন্ত প্রতিবেদন দাখিলের পর মামলা নিষ্পত্তিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো দায়িত্ব নেই। বাহার রায়হানের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2006 সালের 13 মার্চ কুমিল্লার কারাগারের পার্শ্ববর্তী বিষ্ণুপুর এলাকায় রওশন ভিলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক সহ 2 জেএমবি সদস্যকে আটক করে র্যাব। তাদের দেয়া তথ্য মতে সেদিনই শহরের কালিয়াজুরির একটি বাড়িতে অভিযান চালানো হয়। সে সময় র্যাবের সাথে জেএমবি সদস্যদের সংঘর্ষ হয়। 2 ঘন্টারও বেশি সময় ধরে চলা দফায় দফায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে জেএমবির বোমা বিশেষজ্ঞ শাকিল আহমেদ ওরফে মোল্লা ওমর সহ 4 জন নিহত হয়। পরে শক্তিশালী গ্রেনেড সহ আটক করা হয় ফাঁসির রায়ে দণ্ডিত শায়খ আব্দুর রহমানের ছেলে নাবিল সহ 2 জঙ্গি সদস্যকে। কিন্তু নানা কারণে এই ঘটনায় দায়ের হওয়া 2টি মামলার বিচার কাজ এখনো ঝুলে আছে। যেহেতু আসামিগুলি বাংলাদেশের বিভিন্ন কারাগারে অবস্থান করায় এবং একই তারিখে বিভিন্ন ডিস্ট্রিক্টে তাদের মামলা থাকার কারণে তারা ওই নির্দিষ্ট তারিখে কোর্টে তাদের আনতে পারে না। জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তা বলছেন, তদন্ত প্রতিবেদন দাখিলের পর মামলার নিষ্পত্তির দায়িত্ব আদালতের। পুলিশের সমস্যা না, কারণ পুলিশের যে দায়িত্ব যেটা ছিল মামলা তদন্ত করে পুলিশ প্রতিবেদন কিন্তু ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তবে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, জঙ্গিদের মূল উৎপাটনের লক্ষ্যে সব জঙ্গি মামলার বিচার কাজ নিষ্পত্তিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব নিতে হবে। জামিন নিয়ে অনেকগুলো জঙ্গি বেরিয়ে গেছে। এই যে একটা হতাশজনক অবস্থা, এই অবস্থার জন্যই আমাদের দেশ কিন্তু জঙ্গিমুক্ত হচ্ছে না। যারা দেশের মানুষকে হত্যা করছে, জবাই করছে, তাদেরকে সর্বোচ্চ শাস্তির এটা যদি করতে পারে, অনেকটাই জঙ্গিবাদটা দমন হবে। র্যাবের সাথে সংঘর্ষ এবং অস্ত্র বিস্ফোরক উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া 2টি মামলায় সাক্ষী রয়েছেন 107 জন। তবে এ পর্যন্ত আদালতে সাক্ষ্য দিয়েছেন মাত্র 13 জন। সময় সংবাদ, কুমিল্লা। 9 মাসে হোসেনি দালানে বোমা হামলা মামলার অভিযোগপত্র আদালতে ওঠেনি। তদন্ত কর্মকর্তার দাবি, অভিযোগপত্র সম্পন্ন হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই তা আদালতে দাখিল করা হবে। এই ধরনের চাঞ্চল্যকর মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা উচিত বলে মনে করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এদিকে ওই ঘটনায় এখনও আতঙ্ক কাটেনি শিয়া সম্প্রদায়ের মানুষের। হাবিবুল ইসলামের রিপোর্ট। গত বছর 24 অক্টোবর গভীর রাতে রাজধানীর হোসেনি দালানের সামনে আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে 2 জন নিহত ও আহত হন অন্তত অর্ধশত মানুষ। এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে চকবাজার থানায় মামলা হলেও তদন্তের দায়িত্ব পায় গোয়েন্দা পুলিশ। ঘটনার 9 মাস পেরিয়ে গেলেও মামলার তদন্ত প্রতিবেদন আদালতে আসেনি। আমাদের তদন্ত এ বিষয়ে জানতে চাইলে গোয়েন্দা পুলিশ জানায়, মামলার তদন্ত শেষ হয়েছে। এই ঘটনাটির সঙ্গে আমরা 10 জনকে সম্পৃক্ত পেয়েছি এবং 10 জনের বিরুদ্ধে আমরা শীঘ্রই এই বিষয়ে আমরা আদালতে অভিযোগপত্র দাখিল করব। এদিকে এ ধরনের চাঞ্চল্যকর মামলার তদন্তের অসঙ্গতির কারণে আসামিরা পার পেয়ে যায় উল্লেখ করে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। যেন ভাবে যদি আমি চাষি দাখিল করে দেয়, সেক্ষেত্রে চাষির ত্রুটি থাকতে পারে, হয়তো সেক্ষেত্রে হয়তো এটা আসামির পক্ষে চলে যাবে। খুব কেয়ারফুললি এই মামলা তদন্ত করা উচিত। সময় দীর্ঘ হলেও বোমা হামলার সেই ভয়াবহ চিত্র এখনো ভুলতে পারেনি স্থানীয়রা। প্রায় 7-8 মাস যাবৎ বিচারটি ঝুলে আছে। অবিলম্বে এই বিচার কার্যটি সম্পাদন করা হোক। আমরা সবাই একসাথে এটাকে মোকাবেলা করতে পারি এবং এটার সাথে সবাই একসাথে এক কাঁধে দাঁড়াতে হবে। বাংলাদেশের শিয়া সম্প্রদায়ের তীর্থস্থান বলা হয় এই হোসেনি দালানকে। প্রায় 450 বছরের এই ঐতিহ্যকে ঘিরে এক অনন্য সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকেন এ সম্প্রদায়ের সর্বস্তরের মানুষ।
কিন্তু ভয়াবহ সেই হামলার বিচার কাজ এখনো শুরু না হয় এখানকার মানুষের মনে এখন প্রশ্ন, যে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বাংলাদেশের জন্ম হয়েছিল তা আসলে কতটা সফল হয়েছে। এদিকে হোসেনি দালানের নিরাপত্তা রক্ষায় সার্বক্ষণিক মোতায়েন রয়েছে পুলিশ। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। সময় আরো থাকছে। এক সপ্তাহের বিশেষ ফাস্ট বোলিং ক্যাম্পের দায়িত্ব নিতে বাংলাদেশে পাকিস্তানের আকিব জাভেদ ক্যাম্প করাবেন 25 বোলারকে। দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। খাবার ও বিশুদ্ধ পানির অভাবে চরম ভোগান্তি পোহাচ্ছেন লাখ লাখ পানিবন্দী মানুষ। পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। তবে স্থানীয় প্রশাসনের দাবি, দুর্গত এলাকার মানুষের সহযোগিতায় তৎপর রয়েছেন তারা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জামালপুরে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ার কারণে পানিবন্দী হয়ে চরম অসহায়ভাবে দিন কাটাচ্ছেন 6 উপজেলার প্রায় 2 লাখ মানুষ। বন্ধ করে দেওয়া হয়েছে 2 শতাধিক স্কুল। এদিকে ইসলামপুর উপজেলায় গত 5 দিনে বন্যার পানিতে ডুবে 4 শিশুর মৃত্যু হয়েছে। পর্যাপ্ত ত্রাণ সহযোগিতা না পাওয়ার অভিযোগ দুর্গতদের। পানি আস্তে আস্তে বাড়তেই আছে, এর মধ্যে সরকার থেকে কোনো ত্রাণ পায়নি। বন্যার পানিতে প্লাবিত হয়েছে কুড়িগ্রামের 56টি ইউনিয়নের 719টি গ্রাম। তলিয়ে গেছে ফসলের মাঠ। হাজার হাজার পুকুর দিঘি তলিয়ে যাওয়ায় ভেসে গেছে কোটি কোটি টাকার মাছ ও পোনা। এতে দিশেহারা হয়ে পড়েছেন মাছ চাষিরা। যত জোরে পানি আসতেছে সব ভরিয়ে একবারে 1 লাখ টাকার পোনা সব শেষ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত চাষিদের প্রকৃত তালিকা তৈরি করতেছি। এই ক্ষতিগ্রস্ত চাষিদের যাতে পুনর্বাসনের ব্যবস্থা করা যায় সেজন্য কর্তৃপক্ষের কাছে আমরা সহায়তা চাবো। সিরাজগঞ্জে 5টি উপজেলার 35টি ইউনিয়নে 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বিশুদ্ধ পানি ও খাদ্যের সংকটে চরম দুর্ভোগ পোহাচ্ছেন তারা। নাম্বার চেয়ারম্যান তো আসেই নাই, কোনো কিছু চিরামরি কোনো কিছু আমাদের ত্রাণ করা হয়েছে, সেটি হচ্ছে 40 মেট্রিক টন এবং নগদ 3.5 লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। শরীয়তপুরের বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। নতুন করে পানি ঢুকে পড়েছে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে। এছাড়া বন্যায় তলিয়ে আছে 25টি ইউনিয়নের 2 শতাধিক গ্রাম। স্যানিটেশন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে বানভাসীরা। মাজজাহান, সময় সংবাদ। সরকার জনগণের ভোটে নয় বরং বিদেশি শক্তির সহায়তায় নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। শুক্রবার সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশে একথা বলেন তিনি। গণতান্ত্রিক সরকারের পূর্ব শর্তই থাকে জনগণের দ্বারা নির্বাচিত হতে হবে। তারা জনগণের দ্বারা নির্বাচিত নন, তারা কোন ভিনদেশী শক্তির দ্বারা নির্বাচিত। এই সরকারের কোন কর্মকাণ্ডই জনগণ বিশ্বাস করে না। সুতরাং জনগণের আস্থা অর্জন না করতে বলে জনগণের যে কোনো কাজে অংশগ্রহণে সম্পৃক্ত না করতে পারলে কখনই কোনো কাজ সফল করা যায় না। বিএনপি নেতাদের গ্রেফতার করে রিমান্ডে নিলেই জঙ্গি হত্যা নিয়ে আসল তথ্য বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। শুক্রবার সকালে রাজধানীতে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। বিএনপি নেতারা বলে এরা আসলে জঙ্গি কিনা সে নিয়ে সন্দেহ পোষণ করে। এতেই বোঝা যায় বিএনপি নেতারা এগুলার পিছনে বাতাস দিচ্ছে, এগুলার পিছনে মদত দিচ্ছে। এতেই বোঝা যায় জঙ্গিদের যখন নির্মূল করা হয় তখন ওনারা বলেন এরা আসলে জঙ্গি কিনা, আর এদের মারার কি প্রয়োজন ছিল এই নিয়ে প্রশ্ন তোলেন। আবার বলেন জঙ্গি বিরোধী, জঙ্গিদের সাথে নিয়ে ওনারা আবার জঙ্গি বিরোধী জাতীয় ঐক্য চায় এবং এদের সাথে জঙ্গিদের সংশ্লিষ্টতা আছে কিনা সেটি খতিয়ে দেখা প্রয়োজন। বারবার অভিযান চালিয়েও নকল ও ভেজাল ওষুধ উৎপাদন ও বিক্রি বন্ধ করা যাচ্ছে না। মামলার দীর্ঘসূত্রতা আর আইনের কঠোর প্রয়োগের অভাবে এমনটি হচ্ছে বলে মত চিকিৎসাবিদদের। এক্ষেত্রে ওষুধ প্রশাসনকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে সুযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। তবে ওষুধ প্রশাসন বলছে অব্যাহত অভিযানের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। আরো জানাচ্ছেন মুজাহিদ শুভ।
ভেজাল প্যারাসিটামল খেয়ে 23 বছর আগে 76 জন শিশু মৃত্যুর ঘটনায় গত বছর 3 জনকে 10 বছর করে কারাদণ্ড দেন আদালত। মামলার দীর্ঘসূত্রিতা আর দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের উৎপাদন ও বিপণন সমূলে উৎপাদন করা সম্ভব হচ্ছে না বলে মত চিকিৎসাবিদদের। এইসব ওষুধ জনগণ খাচ্ছে, গ্রহণ করছে এবং কোনো উপকার পাচ্ছে না, রোগাক্রান্ত হচ্ছে এবং অনেকে মারাও যাচ্ছে। প্রয়োজনের সময় চিকিৎসকের পরামর্শ ছাড়াই নিকটতম ফার্মেসি থেকে ওষুধ কিনেন সাধারণ মানুষ। অথচ ঔষধ প্রশাসন বলছে দেশের 246টি কোম্পানির মাত্র 40টিতে তৈরি হয় মানসম্পন্ন ঔষধ। এতে ক্ষতিকারক বা মানহীন ঔষধ বিভিন্নভাবে সারা দেশে ছড়িয়ে পড়ায় জনস্বাস্থ্য চরমভাবে হুমকির মুখে পড়ছে বলে মত চিকিৎসা বিশেষজ্ঞদের। ওষুধ প্রশাসন অধিদপ্তরকে খুব শক্তিশালী করতে হবে, তাদেরকে কঠোর হস্তে এই সমস্ত দুর্নীতিবাজদেরকে দমন করার শক্তি বা সহায়তা প্রদান করতে হবে। সরকারের নিয়ন্ত্রণে থাকলে এই ওষুধ প্রশাসন কোনো সময় কার্যকর হবে বলে আমার মনে হয় না। ভেজাল প্রতিরোধে অব্যাহতভাবে অভিযান পরিচালনার অঙ্গীকার ওষুধ প্রশাসন অধিদপ্তরের। সরকারের অ্যাক্টিভ এজেন্সিকে সাপোর্ট দেওয়ার জন্য অন্যান্য এজেন্সিগুলো আছে। উদ্দেশ্যটা কি? মানহীন ওষুধ বাজারে থাকবে না, এর বিরুদ্ধে আমাদের অভিযান চলছে, অব্যাহত থাকবে। একটি বেসরকারি সংস্থার তথ্য মতে দেশে প্রতি বছর ভেজাল বা নিম্নমানের ওষুধের বার্ষিক বিক্রি প্রায় 1000 কোটি টাকা, যা মোট বিক্রির প্রায় 10%। সমস্যা সমাধানে শাস্তির মাত্রা বাড়ানোর পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের আহ্বান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন নিলেন হিলারি ক্লিন্টন। স্যান্ডার্সের সমর্থন সত্ত্বেও নানা ইস্যুতে অভ্যন্তরীণ দ্বন্দ্বে ডেমোক্রেটরা। বাঙালির শৌর্য বীর্যের প্রতীক রয়্যাল বেঙ্গল টাইগার এখন নিজের অস্তিত্বের সঙ্গে যুদ্ধ করছে। সুন্দরবনে বাঘের সংখ্যা কমতে কমতে এখন তা আশঙ্কাজনক পর্যায়ে নেমে এসেছে। গত এক দশকে এই সংখ্যা যা ধারণা করা হতো তার 1/4 কম রয়েছে। এমন বাস্তবতায় অতি বিপন্ন বাংলাদেশের জাতীয় এই পশু রক্ষায় ব্যাপক ভিত্তিক কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম। বন বিভাগ সূত্রে জানা যায় 2015 সালে বাঘ গণনার প্রাপ্ত ফলাফল অনুযায়ী সুন্দরবনের বাঘের সংখ্যা 106টি। এক দশকের ব্যবধানে সবশেষ জরিপে বাঘের সংখ্যায় বিশাল ফারাক উঠে এসেছে, জন্য অনুকূল পরিবেশ হারাচ্ছে। সেই সাথে বেশ কিছু বাঘ মারা পড়ছে পাচারকারীদের হাতে। রয়্যাল বেঙ্গল টাইগার নানা কারণে বিলুপ্ত হচ্ছে। প্রথমত দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক চোরাচালান, যে চায়না এবং থাইল্যান্ড খুব সোচ্চারভাবে করছে এবং তাদের মূল শিকারের কেন্দ্র হচ্ছে বাংলাদেশ। সুন্দরবন একাডেমির পরিচালকের মতে বাঘ সুরক্ষা ও এর সংখ্যা বৃদ্ধি করতে স্থানীয় বাঘের যে আবাসস্থল রয়েছে ওখানে নিরাপদ করতে হবে। বাঘের মুভমেন্ট এগুলো নিরাপদ থাকবে, কেউ ডিস্টার্ব করবে না, তার প্রজননে কেউ ডিস্টার্ব করবে না, তার চলাফেরায় কেউ ডিস্টার্ব করবে না। বিশেষজ্ঞদের মতে সুন্দরবনের বাঘ সহ অন্যান্য প্রাণী রক্ষায় ভারতের মতো সুন্দরবন মন্ত্রণালয় গঠন করা জরুরি। সুন্দরবনের মাছ শিকার, বাঘ হরিণ শিকার বা আমাদের যে দুর্বৃত্তায়ন যেগুলো আছে এই সবকিছু নিয়ন্ত্রণ করার জন্য সুন্দরবন কেন্দ্রিক একটা মন্ত্রণালয় করা উচিত বলে আমরা মনে করি। এদিকে নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে বিশ্ব বাঘ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে মংলায় বন বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সুন্দরবন রক্ষায় স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নেয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। শুধু ধরপাকড় করে জঙ্গিবাদ নির্মূল সম্ভব নয়, এদের নির্মূল করতে হলে জঙ্গিবাদের মদতদাতা ও অর্থদাতা জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। শুক্রবার দুপুরে রাজধানীর মালিবাগে এক অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ। এ সময় সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকার যদি মনে করে বাড়ি বাড়ি তল্লাশি আর জঙ্গি আস্তানা ধ্বংস করার মধ্য দিয়ে জঙ্গিবাদ নির্মূল করবে, তাহলে এটা ভ্রান্ত ধারণা। বাংলা ভাই শেখ আব্দুর রহমানকে ফাঁসি দেওয়ার কারণেই আমরা মনে করেছিলাম যে জঙ্গিবাদ বুঝে আমাদের দেশ থেকে উৎখাত হয়ে গেছে। কিন্তু এই যে আমাদের আত্মতৃপ্তিটা কত বড় ভুল ছিল আমরা এখন তা বুঝতে পারছি। আধারে আমরা হাতড়িয়ে বেড়াচ্ছি, এখন আমরা জঙ্গিবাদের রুটকে ধরতে পারি নাই। যতক্ষণ পর্যন্ত জামাত শিবিরকে উৎখাত না করা যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের দেশ থেকে জঙ্গিবাদকে উৎখাত করা যাবে না। অবিলম্বে এদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হোক।
ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে। শুক্রবার সকালে ফার্মগেটে রেলি স্টার ভবনে ভারতীয় শিক্ষা মেলার উদ্বোধন করেন তিনি। ভারতের 30টির বেশি প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বাংলাদেশের শিক্ষার্থীদের জানাতে তৃতীয়বারের মতো ঢাকায় এই মেলার আয়োজন করা হয়। উদ্বোধনের পর হর্ষবর্ধন শ্রিংলা নানা শিক্ষা প্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখেন। ভারত এবং বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র, তারা বন্ধু এবং অংশীদার। বাংলাদেশে চলা সন্ত্রাসী কর্মকাণ্ডের মতো সমস্যা ভারতেরও সমস্যা। আজকে বাংলাদেশের সমস্যা হচ্ছে, কাল ভারতে হতে পারে। বাংলাদেশ ও ভারত এই বিষয়ে একসাথে কাজ করবে। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো তথ্য প্রযুক্তি বিষয়ক সম্মেলন দ্বিতীয় সামিট 2016। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁয়ের সমাপনী অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 8টি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তার হাতে ক্রেস্ট তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় তথ্য প্রযুক্তি খাতের টেকসই উন্নয়নে এ খাতের তরুণদের অধিক হারে সম্পৃক্ত করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। 2021 সাল নাগাদ তথ্য প্রযুক্তি খাত থেকে বাংলাদেশ $1 বিলিয়ন আয় করবে বলে আশা প্রকাশ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ইসলামকে সন্ত্রাসবাদী ধর্ম হিসেবে চিহ্নিত করতে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের নেতারা। বাদজুমা পুরান ঢাকার বংশালের নর্থ সাউথ রোডে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন করে সংগঠনটি। ধর্মের নামে জঙ্গিবাদ ইসলাম সমর্থন করে না উল্লেখ করে সংগঠনের নেতারা বলেন, যারা বোমাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ হত্যা করছে তারা দেশ ও মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এদের বিরুদ্ধে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা। মানববন্ধন পুরান ঢাকার তাঁতি বাজার থেকে শুরু হয়ে গুলিস্তানে এসে শেষ হয়। এতে স্থানীয় বাসিন্দা ও আশপাশের বিভিন্ন মসজিদের মুসল্লিরা অংশ নেন। এই সন্ত্রাসবাদ জঙ্গিবাদ কোরআন হাদিসে নাই, এটা মানবতা বিরোধী কাজ। অতএব আমরা চাচ্ছি যাতে করে বাংলাদেশে এই জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদ কোনোভাবে মাথারাতা দিয়ে উঠতে না পারে। আমরা ইসলামের সঠিক শিক্ষাগুলি মানুষদেরকে দিতে পারছি না। ইসলাম যে আসলে শান্তির ধর্ম, there is no place for terrorism in Islam. Islam is for peace, and the true meaning of the peace we're not being able to transfer to the young people, young generation. তো আমরা মনে করি যে এর মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে এই শিক্ষার মূল যে জিনিসটা আছে, ইসলামের যে শিক্ষাটা আছে, সেটা আমরা পৌঁছে দিতে পারি সবার কাছে। আমরা আসলে এটি স্পষ্টভাবে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সকলকে জানিয়ে দিতে চায় যে ইসলামের নামে বা যে কোনোভাবেই সন্ত্রাস ও জঙ্গিবাদ কখনো চলতে পারে না। এবারে প্রবাসের খবর। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বাংলা সাহিত্যের প্রবাদ প্রতিম লেখিকা মহাশ্বেতা দেবীর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে। কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজনীতিবিদ, সঙ্গীত শিল্পী, কবি সাহিত্যিক সহ অসংখ্য শুভানুধ্যায়ী। বাংলা সাহিত্যের শীর্ষস্থানীয় লেখিকা মহাশ্বেতা দেবীকে শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার রবীন্দ্র সদন থেকে কেওড়াতলা শ্মশান পর্যন্ত 7.5 কিলোমিটার রাস্তা জুড়ে নামে হাজার হাজার মানুষের ঢল। পুরো যাত্রায় অসংখ্য অনুরাগী ভক্তের পাশাপাশি পায়ে হেঁটে মরদেহবাহী শকটের সঙ্গে শ্মশানে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন সদস্য। এর আগে মহাশ্বেতা দেবীর মরদেহ বেলভিউ হাসপাতালের হিমঘর থেকে মধ্য কলকাতার রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানায় কলকাতার সর্বস্তরের মানুষ। তার মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন মুখ্যমন্ত্রী। দুপুরে রবীন্দ্র সদনে গিয়ে শেষ শ্রদ্ধা জানান বর্ষিয়ান বাম নেতা বিমান বসু। প্রায় 3 মাস অসুস্থ থাকার পর বৃহস্পতিবার কলকাতার বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহাশ্বেতা দেবী। তিনি 1926 সালের 14 জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। দেশভাগের পর চলে যান কলকাতায়। সাহিত্যে বিশেষ অবদানের জন্য মহাশ্বেতা দেবী রাষ্ট্রীয় সম্মান পদ্মবিভূষণ, র্যামন ম্যাগসাইসাই ও সার্ক সাহিত্য একাডেমি সহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। সময় সংবাদ, কলকাতা। সংযুক্ত আরব আমিরাতের সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত নারীর নাম কাজুকো ভুইয়া। তিনি বাংলাদেশে বংশোদ্ভূত জাপানি নাগরিক বলে জানা গেছে। কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের আল আইনে একটি দ্রুতগামী গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় গাড়ির চালক সহ 2 জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া দুর্ঘটনায় ধাক্কা দেওয়া গাড়িটি জব্দ করার পাশাপাশি এর চালককে আটক করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়গুলোতে সুস্থ রাজনীতি এবং জ্ঞান চর্চার অভাবের কারণে জঙ্গিবাদ বিস্তার লাভ করছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেছেন, এই সমস্যা থেকে উত্তরণের সৃজনশীল শিক্ষার প্রচলন বাড়াতে হবে। শুক্রবার সন্ধ্যায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে তার গ্রন্থ সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও জনগণের মুক্তির উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক সিরাজুল ইসলাম। সভায় আরও বক্তব্য রাখেন অধ্যাপক আনু মোহাম্মদ, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, নিউ এজের সম্পাদক নুরুল কবির সহ বিশিষ্ট জনেরা। বর্তমান প্রেক্ষাপটে দেশের নানা সমস্যা থেকে উত্তরণের উপায় খুঁজতে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার উপর জোর দিয়েছেন বক্তারা। হারানো দিনের দুয়ারে, মাটি প্রাণের জোয়ারে স্লোগানে রাজধানীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হল প্রাচ্যনাটী স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইনের 15 বছর পূর্তি উৎসব। শুক্রবার বিকেলে উৎসবের উদ্বোধন করেন নাট্যজন মামুনুর রশিদ। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন সংগঠনটির শত শত কর্মী। গান, কবিতা, নাটক, নৃত্য সহ নানা উপস্থাপনা মুগ্ধ করে দর্শকদের। উৎসবে আগত অতিথিরা বলেন, 1997 সালে প্রতিষ্ঠার পর থেকেই দেশীয় নাট্যাঙ্গনে অবদান রেখে চলেছে প্রাচ্যনাটী স্কুল। তারুণ্যের সঙ্গে আধুনিকতম শিল্প ভাবনার সম্মিলন ঘটিয়ে নিত্য নতুন নাট্য ভাবনার প্রয়োগ এবং প্রসারে ক্লান্তিহীনভাবে এগিয়ে চলছে প্রাচ্যনাট। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করেছেন হিলারি ক্লিন্টন। ফিলাডেলফিয়ায় দলের জাতীয় সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার তিনি এই মনোনয়নপত্র গ্রহণ করেন। দেশের মূল্যবোধ ও আদর্শের প্রতি আস্থা রেখে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রতি জোর দেন হিলারি। এদিকে মনোনয়ন পাওয়া 2 প্রার্থীর কেউই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নয় বলে ক্ষোভ জানিয়েছেন বামপন্থীরা। ফিলাডেলফিয়ায় স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে জমকালো আয়োজনে পর্দা নামে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের। যুক্তরাষ্ট্রের মূল্যবোধ ও আদর্শের প্রতি আস্থা রেখে বিনয়ের সঙ্গে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করেন হিলারি ক্লিন্টন। এ সময় ওয়েল ফার্গো সেন্টার হিলারি ধ্বনি আর করতালিতে মুখর হয়ে ওঠে। মনোনয়ন লাভে দীর্ঘযাত্রায় সঙ্গী হওয়ায় স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, মেয়ে চেলসিয়া, প্রেসিডেন্ট বারাক ওবামা ও মনোনয়ন দৌড়ে পিছিয়ে পড়া বার্নি স্যান্ডার্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হিলারি। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প মার্কিনীদের বিশ্ব থেকে আলাদা করার চেষ্টা করছে অভিযোগ করে তিনি দেশের উন্নয়নে ঐক্য প্রতিষ্ঠার প্রতি জোর দেন। এক্ষেত্রে কোনো ধর্মকে নিষিদ্ধ করা হবে না বলেও জানান হিলারি। কঠিন মুহূর্তে দেশকে নেতৃত্ব দেওয়ার মতো ধৈর্য ট্রাম্পের নেই। তিনি বিভেদের কথা বলেন, কিন্তু আমি হব সবার প্রেসিডেন্ট। যে কোনো সমস্যার সমাধানে আমি পুরো আমেরিকায় ঐক্য প্রতিষ্ঠা করব। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে মা হিলারিকে জয়ী করার আহ্বান জানান মেয়ে চেলসিয়া ক্লিন্টন। যুক্তরাষ্ট্রের নাগরিক, ডেমোক্র্যাট সমর্থক, বিশেষ করে ক্লিন্টন পরিবারের মেয়ে হিসেবে আমি গর্বিত। আমার মা জলবায়ু পরিবর্তন রোধে ও অস্ত্র নিয়ন্ত্রণে লড়াই করে যাচ্ছেন। আমি তাকেই ভোট দেব, কারণ তিনি হাল ছাড়ার পাত্র নন। এত বড় সম্মেলনে প্রথমবারের মতো বক্তব্য রেখে ইতিহাস গড়েছেন মানবাধিকার আন্দোলনের হিজড়া প্রতিনিধি সারাহ ম্যাকব্রাইট। হিলারি ক্ষমতায় এলে দেশে সমঅধিকার প্রতিষ্ঠা পাবে বলে আশা করেন তিনি। একই প্রত্যাশা দলীয় সম্মেলনে আসা কৃষ্ণাঙ্গ কমিউনিটির। হিলারি তার যোগ্যতা ও নেতৃত্ব গুণে দেশে ইতিবাচক পরিবর্তন আনবে বলে জানান নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো। এদিকে হিলারিকে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে সম্মেলন এলাকার বাইরে বিক্ষোভ করেছে রিভলিউশন ক্লাব নামে বামপন্থী একটি সংস্থা। যুক্তরাষ্ট্রের 2টি দলের মনোনয়নপ্রাপ্ত কোনো নেতাই প্রেসিডেন্ট পদের জন্য উপযুক্ত নয় বলে জানান তারা। এ সময় দলের একটি অংশ জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দিলে আরেক পক্ষ বাধা দেয়। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। খেলার খবর। 1 সপ্তাহের বিশেষ ফাস্ট বোলিং ক্যাম্পের দায়িত্ব নিতে বাংলাদেশে পৌঁছেছেন পাকিস্তানের সাবেক পেস বোলার আকিব জাভেদ। এশিয়া কাপ টি-20 2016 পর আবারও বাংলাদেশের মাটিতে পা রাখলেন তিনি। সে সময় সংযুক্ত আরব আমিরাতের কোচ ছিলেন তিনি। বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিথস্ট্রিক চলে যাওয়ার পর বেশ কয়েকজন তারকার সঙ্গে আকিব জাভেদের নামও শোনা গেছে, কিন্তু বিসিবির এই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন।
এবার জাতীয় দলের 8 ও এইচপি দলের 17 বোলার নিয়ে 7 দিনের ক্যাম্প করবেন আকিব জাভেদ। ইংল্যান্ড সিরিজের আগেই পরীক্ষা হতে পারে তাসকিন আরাফাত সানির, এমনটাই জানিয়েছেন বোলিং অ্যাকশন রিভিউ কমিটির সদস্য দীপুরায় চৌধুরী। তাছাড়া ঢাকা প্রিমিয়ার লিগে যেসব বোলারের বোলিং অ্যাকশন নিয়ে সমস্যা হচ্ছিল তাদের সমাধানের লক্ষ্যে কাজ করছে এই কমিটি। প্রয়োজনে উন্নত প্রযুক্তি দিয়ে অ্যাকশন বিশ্লেষণ করা হবে বলে জানিয়েছেন কোচ। তাসকিন আবার যায় টেস্টে যাবে, যেটা ক্লিয়ার হওয়ার জন্য। তো এখন আর যদি দেখেন যে ইংল্যান্ড যদি না আসে, সে মনে করে 1 মাসের ভিতরে আর 2 মাসে খেলা নাই, সে তাহলে ঠিক খেলার আগে যাবে। কতটুক ডিগ্রি তার বেন্ডিং হচ্ছে, সো সেই জিনিসটারে আমাদের বের করা। তো আমরা খুব শিগগিরই আমরা এটা বের করব। বের করার পরে তখন আমরা যে তাদের পিছনে ওইটা রেকটিফাই করার জন্য আমরা ডিফারেন্ট কোচগুলো দেব। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরের প্রথম জয়ের দেখা পেল রেকর্ড 4 বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। নিজেদের দ্বিতীয় ম্যাচে 1-0 গোলে তারা হারিয়েছে সকার ক্লাব ফেনীকে। আগের ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে 1-1 গোলে ড্র করায় সকার ক্লাব ফেনীর বিপক্ষে এই ম্যাচের জয়ের জন্য মাঠে নামে ঢাকা আবাহনী। তাই শুরু থেকেই লাডি বাবা লোরার শিষ্যরা আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আকাশী নীল জার্সিধারীরা। গোলের দারুণ কিছু সুযোগ পেলেও আবাহনীর কামারা মামুন মিয়াদের ব্যর্থতায় সেগুলো সফলতার মুখ দেখেনি। ম্যাচের 42 মিনিটে অপেক্ষার অবসান ঘটে আবাহনীর। ডি বক্সের বাইরে থেকে মামুন মিয়ার নেয়ার শট সকার ক্লাবের গোলরক্ষক ফিরিয়ে দিলেও ফিরতি শটে সেই বলকে জালে জড়ান আবাহনীর স্ট্রাইকার জুয়েল রানা। এরপর দ্বিতীয়ার্ধে দুদলই বেশ কয়েকটি ভালো সুযোগ পেলেও তা থেকে গোল আদায় করতে পারেনি কোনো দলই। শেষ পর্যন্ত ওই একমাত্র গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জর্জ কোটানের শিষ্যরা। জুয়েল রানা এক্ষেত্রে গোলদাতার মধ্যে এটি তৃতীয় সাক্ষাতের আগে স্বাধীনতা কাপের প্রথম স্থানীয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কঠোর নিরাপত্তায় কেরানীগঞ্জের নতুন কারাগারে নেওয়া হলো কেন্দ্রীয় কারাগারের বন্দীদের। কারাগারকে ঘিরে কোনো সিন্ডিকেট গড়ে তুলতে দেয়া হবে না বললেন আইজি প্রিজন। জঙ্গি দমনে বিশেষ নির্দেশনা দিয়ে শেষ হলো 4 দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। মামলা পরিচালনায় জটিলতা সৃষ্টি হলে আইন মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ। 10 বছরেও শেষ হয়নি বিস্ফোরক মামলায় গ্রেফতার শায়খ আব্দুর রহমানের ছেলে সহ 4 জঙ্গির বিচার। সাক্ষী হাজির করতে না পারাই কারণ বলছেন আইনজীবীরা। সারা দেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট, দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। এবং গত 1 দশকে সুন্দরবনে আশঙ্কাজনক হারে কমেছে বাঘের সংখ্যা। হুমকির মুখে প্রাণীটির অস্তিত্ব। বাঘ দিবসে দেশের বিভিন্ন স্থানে র্যালি। দর্শক, এই ছিল প্রবাসীর সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।